আসসালামু আলাইকুম, আমি নয়ন আছি সাথে। আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব পরীক্ষায় অনেক ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, যার ম্যাক্সিমামই ফলো করে থাকে খুরমির এমসিকিউ বইটা। আমরা আজকে থেকে একটা সিরিজ শুরু করব খুরমির এমসিকিউর বইয়ের উপর, যে সাবজেক্ট ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখার ট্রাই করব। খুরমির বইটা অনেক বিশাল একটা বই, যেখানে হাজার হাজার এমসিকিউ আছে। আমরা সবগুলো দেখার আমাদের পক্ষে সম্ভব না, সো আমরা সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখার চেষ্টা করব। আমরা আজকে শুরু করব ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস দিয়ে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ইফ্লুয়েন্স ইন সিমেন্ট ইজ কস্ট ডিউ টু দ্য এক্সেস অফ, আনসার হচ্ছে অ্যালকালাইজ। এটার মানে কি? ইফ্লুয়েন্স ইন সিমেন্টটা কি? আমরা অনেক সময় সিমেন্ট প্লাস্টার অথবা ওয়ালে দেখি যে একটা সাদা আস্তরণ পড়ে যায়, যেটা বেসিক্যালি মানে লবণের জন্য হয়ে থাকে, যেটা এটাকে আমরা ইফ্লুয়েন্স ইন সিমেন্ট বলি। এটা কেন হয়? ইফ্লুয়েন্স ইন সিমেন্ট কস্ট ডিউ টু দ্য এক্সেস অফ অ্যালকালাইজ, অর্থাৎ ক্ষারীয়। এই অ্যালকালাইজের মধ্যে আমরা জানি যেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম বিদ্যমান থাকে, যার কারণে ইফ্লুয়েন্স ইন সিমেন্টটা হয়ে থাকে, যার কারণে আমরা ওয়ালে ওই সাদা সাদা আস্তরণটা পড়তে দেখি। সো আমরা বলতে পারি যে ইফ্লুয়েন্স ইন সিমেন্ট ইজ কস্ট ডিউ টু দ্য এক্সেস অফ অ্যালকালাইজ। 2 নম্বর কোয়েশ্চেন, দ্য কন্টিনিউয়াস স্ট্রেন হুইচ দ্য কনক্রিট আন্ডারগোজ ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল লোড ইজ, আনসার হচ্ছে ক্রিপ। ক্রিপটা কি? আমরা যদি কোনো একটা সারফেসে কন্টিনিউয়াস বেসিসে কিছুদিনের জন্য একটা লোড দিয়ে রাখি, ওই সারফেসটা যদি আস্তে আস্তে স্ট্রেন হইতে থাকে, তখন ওই ফেনোমেনন, ওই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ক্রিপ। তাহলে দ্য কন্টিনিউয়াস স্ট্রেন হুইচ দ্য কনক্রিট আন্ডারগোজ ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল লোড ইজ ক্রিপ। এখানে বাকি অপশনগুলো দেখতে পাচ্ছি, ওয়ার্কেবিলিটি, সেগ্রিগেশন, ব্লিডিং, এগুলো কি আমরা অনেকেই জানি, ম্যাক্সিমামেরই জানা আছে এই টার্মগুলো, সো আমি বিশ্লেষণ করলাম না। তারপর প্রশ্ন দেখতে পাচ্ছি যে সেগ্রিগেশন ইন কনক্রিট রেজাল্টস ইন, মানে সেগ্রিগেশনের কারণে কনক্রিটে কি কি হইতে পারে, আনসার হচ্ছে অল অফ দিস। তাহলে আমরা কি কি আছে বাকি অপশনগুলো দেখি, যে হানিকম্বিং, সারফেস স্কেলিং, পোরাস লেয়ার। অর্থাৎ সেগ্রিগেশনের কারণে, যদি কনক্রিটে যদি সেগ্রিগেশন হয়, তার কারণে আমাদের হানিকম্বিং হইতে পারে। হানিকম্বিং মানে ভিতরে অনেক ফাঁফা থেকে যেতে পারে কনক্রিটের ভিতরে। এটা হচ্ছে সেগ্রিগেশনের অন্যতম কারণ, যে হানিকম্বিং হবে। তারপর পোরাস লেয়ার থাকবে, মানে ওইটাও ফাঁকা ফাঁকা অনেক জায়গা থেকে যাবে আমাদের কনক্রিটের মধ্যে, যেটাও অন্যতম কারণ হচ্ছে সেগ্রিগেশন। আর সারফেস স্কেলিংটা কি জিনিস? আমরা অনেক সময় খেয়াল করব রাস্তা বা কোনো ওয়ালে দেখব যে উপরের লেয়ারটা হালকা হালকা লেয়ার উঠে যাচ্ছে, মানে একটা জাস্ট একটা পোর্শন ধরে উঠে যাচ্ছে একটা লেয়ার। ওই জিনিসটাকে আমরা সারফেস স্কেলিং বলি, যেটা বেসিক্যালি হয়ে থাকে আমাদের কনক্রিট সেগ্রিগেশনের কারণে। আমরা 4 নম্বর কোয়েশ্চেন দেখব। The type of lime used in lime concrete is hydraulic lime. The type of lime used in lime concrete is hydraulic lime. হাইড্রোলিক লাইম ইউজ করা হয় লাইম কনক্রিটে, বেসিক্যালি হাইড্রোলিক লাইমটাই ইউজ করা হয়। দ্য লাইম কনক্রিট হ্যাজ ড্যাশ স্ট্রেংথ অ্যাজ কম্পেয়ার টু দ্য সিমেন্ট কনক্রিট, মানে সিমেন্ট কনক্রিটের তুলনায় লাইম কনক্রিটের স্ট্রেংথটা বেশি না কম? আমরা জানি যে অবশ্যই সিমেন্ট কনক্রিটের তুলনায় লাইম কনক্রিটের স্ট্রেংথটা কম, তাহলে এটা হবে লেস। দ্য লাইম কনক্রিট হ্যাজ লেস স্ট্রেংথ অ্যাজ কম্পেয়ার টু দ্য সিমেন্ট কনক্রিট। 5 number question. The removal of excess air after placing concrete helps in increasing the strength of concrete by 15 to 20%. অর্থাৎ আমাদের যে কনক্রিট প্লেসমেন্টের পর আমরা অনেক সময় ভাইব্রেটর ইউজ করি, যেন আমাদের ভিতরের যে এক্সেস এয়ারগুলো থাকে এগুলো বের হয়ে যায়। ওইটার কারণে আমাদের কনক্রিটের স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে প্রায় 15 থেকে 20%. The removal of excess air after placing concrete helps in increasing the strength of concrete by 15 to 20%. 7 number. The sound absorption coefficient of lightweight concrete is nearly twice than the ordinary concrete. The sound absorption coefficient of lightweight concrete sound absorption capacity ordinary cement concrete চেয়ে দ্বিগুণ বেশি। The sound absorption coefficient of lightweight concrete is nearly twice than the ordinary concrete.
8 নাম্বারে আছে দ্য ম্যাটেরিয়াল ইউজড অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট ইজ ইউজুয়ালি, আমরা কী কী ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি কনক্রিটে, সেটা সিমেন্ট, অ্যাগ্রিগেট, ওয়াটার। তার মানে আমরা সবগুলোই ইউজ করে থাকি কনক্রিটের জন্য আমরা সবগুলোই ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি, সুতরাং আনসার হবে অল অফ দিস। দ্য ম্যাটেরিয়ালস ইউজড অ্যাজ ইন অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট ইজ ইউজুয়ালি সিমেন্ট, ওয়াটার অ্যান্ড অ্যাগ্রিগেট। 9 number, a suitable admixture added at the time of preparing the concrete mix makes the concrete waterproof, highly strong, acid proof. আনসার হবে অল অফ দিস। আমরা যে অ্যাডমিক্সচার ইউজ করে থাকি অনেক সময় কনক্রিটে, আমাদের বেসিক্যালি আমরা যারা এখন ফিল্ডে যাই ইঞ্জিনিয়ার হিসেবে, অনেকে দেখি যে কাস্টিংয়ের সময় আমরা অ্যাডমিক্সচার ধরা থাকে যে এই অ্যাডমিক্সচারটা অবশ্যই ইউজ করতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিক্সচার কী কী কাজে ইউজ করা হয়, কী কী কাজে সাহায্য করে আমাদের, ফার্স্ট অফ অল ওয়াটারপ্রুফিং। কোনো একটা স্ট্রাকচার যদি ওয়াটারপ্রুফ করতে চাই সেক্ষেত্রে আমরা কনক্রিটের সাথে অ্যাডমিক্সচার, ওই ওয়াটারপ্রুফের জন্য অ্যাডমিক্সচার ইউজ করতে পারি। হাইলি স্ট্রং করার জন্য অ্যাডমিক্সচার ইউজ করতে পারি। তারপর অ্যাসিড প্রুফ করার জন্য অ্যাডমিক্সচার ইউজ করতে পারি। তাহলে আনসার হবে অল অফ দিস। 10 নাম্বার, দ্য ফাংশন অফ অ্যাগ্রিগেট ইন কনক্রিট ইজ টু সার্ভ এজ ফিলার। মানে কনক্রিটে আসলে অ্যাগ্রিগেটের ফাংশনটা কি? অ্যাগ্রিগেটের ফাংশনটা হচ্ছে আমাদের জায়গাটা দখল করা, মানে ফিলার হিসেবে কাজ করা। অ্যাগ্রিগেটের কাজটাই হচ্ছে ফিলার হিসেবে কাজ করা, আর সিমেন্ট কাজ করে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে, আর আমাদের যে বালি ইউজ করে থাকি সেটা কাজ করে ফাইন অ্যাগ্রিগেট হিসেবে। তাহলে দ্য ফাংশন অফ অ্যাগ্রিগেটস ইন কনক্রিট ইজ টু সার্ভ এজ এ ফিলার। Calcareous materials used in the manufacture of cement consist of limestone, shells, chalk. আনসার হচ্ছে অল অফ দিস। আমরা জানি সিমেন্টের মেইন ম্যাটেরিয়ালস হচ্ছে দুই রকমের, যে একটা হচ্ছে ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস আর একটা আর্গিলেসিয়াস ম্যাটেরিয়ালস। এই ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালসের মধ্যে সব কী থাকে, যে মেইনলি থাকে আমাদের লাইমস্টোন, তারপর শেলস, চক। তাহলে আনসার হবে অল অফ দিস। আর এরপরে দেখতে পাচ্ছি আর্গিলেসিয়াস ম্যাটেরিয়ালস কন্টেন অ্যাজ দেয়ার মেজর কনস্টিটিউয়েন্টস। তাহলে আর্গিলেসিয়াস ম্যাটেরিয়ালসের বেসিক্যালি কি থাকে, সব বেশি পরিমাণে থাকে হচ্ছে অ্যালুমিনা। দ্য আর্গিলেসিয়াস ম্যাটেরিয়ালস কন্টেন্স অ্যালুমিনা অ্যাজ দেয়ার মেজর কনস্টিটিউয়েন্টস। তাহলে আনসার হবে অ্যালুমিনা। আমরা 13 নম্বর দেখতে পাচ্ছি, দ্য proportion of lime, silica, alumina and iron oxide in a good Portland cement should be 63:22:7:3. The proportion of lime, silica, alumina and iron oxide in a good Portland cement should be 63:22:7:3. So the number, the chemical ingredient of cement which provides quick setting property of the cement is alumina. আমরা এর আগে একটা দেখতে পাইছি যে অ্যালুমিনা কি, argillaceous materials contains alumina as their major constituents, আর এই অ্যালুমিনাটা হচ্ছে আমাদের কুইক সেটিং এ কাজ করে। দ্য সিমেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ দ্য কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট হুইচ প্রোভাইড কুইক সেটিং প্রপার্টি টু দ্য সিমেন্ট ইজ অ্যালুমিনা। অ্যালুমিনাটাই হচ্ছে আমাদের সিমেন্টের কুইক সেটিং করতে সাহায্য করে। আর অ্যালুমিনাটা আমাদের আর্গিলেসিয়াস ম্যাটেরিয়ালসের মেন কনস্টিটিউয়েন্টস হচ্ছে অ্যালুমিনা। 15 নম্বর, ইন অর্ডার টু প্রোভাইড কালার, হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট দ্য ইনগ্রেডিয়েন্ট used is iron oxide. In order to provide কালার, হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ, সিমেন্টের কালার, হার্ডনেস এবং স্ট্রেংথ প্রোভাইড করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসটা বেশি পরিমাণে ইউজ করা হয় সেটা হচ্ছে আয়রন অক্সাইড। আফটার দ্য ফাইনাল গ্রাইন্ডিং দ্য সিমেন্ট ইজ শিপড থ্রু আইএস শিপ নাম্বার 9। এখানে আমরা যেহেতু এই খুরমির বইটা ইন্ডিয়ান একটা বই, এখানে অনেক কিছু আইএস মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে দেওয়া আছে, অনেক আনসার আমাদের সাথে আসলে মিলে না। সেক্ষেত্রে ওই এমসিকিউগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। এটা অবশ্য এসডিএমও সেম, যা আফটার দ্য ফাইনাল গ্রাইন্ডিং দ্য সিমেন্ট ইজ শিপড থ্রু দ্য আইএস শিপ নাম্বার 9।
তারপর 17 নম্বর, দ্য ব্রেকিং আপ অফ কোহেশন ইন এ মাস অফ কনক্রিট ইজ কল্ড সেগ্রিগেশন। কোহেশন মানে আমরা বুঝি যে নিজেদের মধ্যকার মানে সেম টাইপের মেটেরিয়ালসের মধ্যকার যে বন্ডিংটা, সেটাই কোহেশন বলে। এখানে হচ্ছে বুঝাচ্ছে দ্য ব্রেকিং আপ অফ কোহেশন ইন মাস অফ কনক্রিট, মানে কনক্রিটের যে নিজেদের মধ্যকার যে স্ট্রং বন্ডিংটা ধরে রাখার যে বন্ডিং, সেটা যদি মানে সেটা কি কারণে নষ্ট হয়, সেটা হচ্ছে সেগ্রিগেশন। সেগ্রিগেশন হলে ওই বন্ডিংটা থাকে না, যার কারণে আমাদের কনক্রিটের দেখলাম আগেই দেখছি যে পোরাস ম্যাটেরিয়ালস মানে পোরাস হয়ে যায়, তারপর আরও স্ট্রেংথ কমে যায়, তারপর মানে এগুলোই হয়ে থাকে সেগ্রিগেশনের কারণে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট ইজ ইউজড ড্যামস, রিটেনিং ওয়ালস, ব্রিজ, অ্যাবাটমেন্টস। আনসার হবে অল অফ দিস। তাহলে ব্লাস্ট ফার্নেস স্লাগ সিমেন্ট কোথায় কোথায় ইউজ করা হয়? ড্যাম, রিটেনিং ওয়াল এবং ব্রিজ অ্যাবাটমেন্টে। 19 নম্বর, দ্য স্ট্রেংথ অফ কনক্রিট ইউজিং এয়ার এন্ট্রেনিং সিমেন্ট গেটস রিডিউসড বাই 10 to 15%। অর্থাৎ যে কনক্রিটে মানে এয়ার থাকে, মানে এয়ার এন্ট্রেনিং হয়, যে কনক্রিটে এয়ার এন্ট্রেনিং হয়, সেটা আমাদের স্ট্রেংথ প্রায় 10 থেকে 15% রিডিউস হয়ে যায়। দ্য স্ট্রেংথ অফ কনক্রিট ইউজিং এয়ার এন্ট্রেনিং সিমেন্ট গেটস রিডিউসড বাই 10 to 15%। 20 নম্বর, Pozzolana is essentially a siliceous material containing clay up to 80%। আমাদের সিমেন্টের ম্যানুফ্যাকচারিংয়ের যে কতগুলো ম্যাটেরিয়ালস থাকে, তার মধ্যে পর্জলনা সিমেন্ট হিসেবেও আমরা পাই। পর্জলনা সিমেন্ট আছে, তারপর আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আছে, পোর্টল্যান্ড সিমেন্ট আছে। এখানে পর্জলনাটা কি বোঝাচ্ছে? পর্জলনা ইজ এসেনশিয়ালি অ্যাজ সিলিসিয়াস ম্যাটেরিয়াল কন্টেনিং ক্লে আপ টু 80%। পর্জলনা ম্যাটেরিয়ালস মানে পর্জলনার মধ্যে আসলে ক্লের পরিমাণ থাকে প্রায় 80%। পর্জলনা ইজ এসেনশিয়াল অ্যাজ সিলিসিয়াস ম্যাটেরিয়াল কন্টেনিং ক্লে আপ টু 80%। 21 নম্বর, in the manufacture of pozzolana cement, the amount of pozzolana material added to ordinary Portland cement clinker is about to 30%. In the manufacture of pozzolana cement যে manufacturing the amount of pozzolana materials added to ordinary Portland cement clinker is about to 30%. The degree of grinding of cement is called fineness. মানে আমাদের যে সিমেন্টের গ্রিনিং একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলি, সেটার যে এককটা বোঝায়, সেটা মানে বোঝায় হচ্ছে ফাইননেস দিয়ে। কি পরিমাণ ফাইন সিমেন্টটা আমাদের ফাইন কি পরিমাণে, সেটা আসলে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে ফাইননেস। দ্য ডিগ্রি অফ গ্রিন্ডিং অফ সিমেন্ট ইজ কল্ড ফাইননেস। এখানে এরপরে বিকাট অ্যাপারেটাসের কিছু কোয়েশ্চেন আছে, সেটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। বিকাট অ্যাপারেটাসের মাধ্যমে হচ্ছে আমরা জানি যে সিমেন্টের কনসিস্টেন্সি টেস্ট, তারপর ইনিশিয়াল সেটিং টেস্ট আর ফাইনাল সেটিং টেস্টটা করা হয়। আচ্ছা, আমরা কোয়েশ্চেনটা দেখি যে কি আছে। ইন বিকাট অ্যাপারেটাস দ্য ডায়ামিটার অফ বিকাট প্লাঞ্জার ইজ 10 মিলিমিটার। আমরা একটা ছবি দেখার ট্রাই করি, যেখানে আসলে বিকাট অ্যাপারেটাসটা নিয়ে একটু ডিটেলস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে একটা বিকাট অ্যাপারেটাসের ছবি। এখানে 3 ধরনের আমাদের নিডেল ইউজ করি। যে এটা হচ্ছে ফার্স্টে এই নিডেলটা ইউজ করি হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম বের করার জন্য। তারপর এই যে প্লাঞ্জার এটা ইউজ করি হচ্ছে আমাদের নর্মাল কনসিস্টেন্সি, সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করার জন্য। এরপরে এটা হচ্ছে কলার, এটার বলা হয় কলার। এই কলারটা ইউজ করা হয় ফাইনাল সেটিং টাইম বের করার জন্য। এখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল এই যে প্লাঞ্জার, যেটা হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি বের করার জন্য ইউজ করা হয়, সেটার ডায়াটা কত? সেটার ডায়ামিটার হচ্ছে 10 আর হাইট হচ্ছে 50 মিলিমিটার। এটা হচ্ছে ডায়া হচ্ছে 10 মিলিমিটার আর 50 মিলিমিটার। আর যেটা ইনিশিয়াল সেটিং টাইম দেওয়ার জন্য, মানে এই জিনিসটা এই জায়গায় সেট করা হয় যখন আমরা সিমেন্টের কনসিস্টেন্সি টেস্ট করি। আর এখন এই যে নিডেলটা সেট করা আছে, যেটা এটা দিয়ে আমরা ইনিশিয়াল সেটিং টাইমটা বের করি, যেটার মানে ক্রস সেকশনাল ডায়ার এরিয়া থাকে 1 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে মোল্ড। তারপর এটা হচ্ছে নন পোরাস প্লেট, এটার উপর মোল্ডে রেখে আমরা সিমেন্টের যে পেস্টটা বানাই, ওই পেস্টটা বানাইয়া
মোল্ডে সেট আপ করে তারপরে এই নিডেলগুলো দিয়ে আমরা টেস্ট করে থাকি। যারা সিমেন্টের প্র্যাকটিক্যালটা করছেন যে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম এবং নর্মাল কনসিস্টেন্সি সেটিং টাইম, মানে নর্মাল কনসিস্টেন্সি টেস্টটা করছেন, তারা কিছুটা ধারণা করতে পারতেছেন। অনেকের হয়তো মনে নাই জিনিসগুলো। আমি পরে কখনো জাস্ট এই টেস্টগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, এখানে ডিটেলসে বুঝিয়ে দিব। আপাতত এটুকু বুঝি যে আমাদের যে এই যে 3 ধরনের নিডল আছে, কোনটা কোথায় ব্যবহার হয় সেটা বললাম। আর এটার মেজারমেন্টটা আসে মাঝে মাঝে, যে কোনটা কত মিলিমিটার ডায়া। তাহলে আমাদের প্লাঞ্জারের ক্ষেত্রে ডায়া হচ্ছে 10 মিলিমিটার, আর নিডেলের ক্ষেত্রে যেটা ইনিশিয়াল সেটিং টাইম বের করে সেটার ক্ষেত্রে সারফেসের ওই নিডেলের সারফেসের ডায়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। আর এদিকে আছে কলারের এই এখানে হচ্ছে নিডেল থাকে, জাস্ট এই একটা নিডেল, এর উপরের পার্টটা হচ্ছে সলিড পার্ট। এটা এয়ারব্যান্ড বলতে একটা এয়ারব্যান্ড আছে, যেটা হচ্ছে কেন থাকে সেটা পরে কখন আলোচনা করব। জাস্ট এটা মাথায় রাখেন যে এটা ফাইনাল সেটিং টাইমের জন্য এই কলারটা ইউজ করা হয়। আমরা এখন কোয়েশ্চেনে যাব। ইন বিকাট অ্যাপারেটাস দ্য ডায়ামিটার অফ বিকাট প্লাঞ্জার ইজ 10 মিলিমিটার। আমরা দেখছি ছবিতে 10 মিলিমিটার। তারপর দ্য লেন্থ অফ বিকাট প্লাঞ্জার ইন বিকাট অ্যাপারেটাস ভেরিজ ফ্রম 40 to 50 মিটার। এটা বুঝেছে এটার লেন্থ, এটা বেসিক্যালি 40 to 50 মিলিমিটার হয়ে থাকে। তারপর প্রশ্ন আছে দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ফর মেকিং এ সিমেন্ট পেস্ট অফ নর্মাল কনসিস্টেন্সি ভেরিজ 25 থেকে 35%। যখন আমরা নর্মাল কনসিস্টেন্সি টেস্ট অথবা ইনিশিয়াল সেটিং টাইম বা ফাইনাল সেটিং টাইম টেস্ট করার জন্য যে সিমেন্টের পেস্টটা বানাই, সেখানে বেসিক্যালি ওয়াটারের যে পার্সেন্টেজটা, কত পার্সেন্ট ওয়াটার, আমরা মনে করেন 300 গ্রাম সিমেন্ট নিলাম, ওইখানে আমরা 25% দিয়ে শুরু করবো। ফার্স্টে 25% পানি মিশাবো, এরপরে আমরা ভ্যালু টেস্ট করে যদি অ্যাকুরেট আমাদের যে রিকোয়ার্ড ভ্যালুটা না পাই, সেক্ষেত্রে আমরা 1% করে পানি বাড়াইতে থাকি। তাহলে আমরা পানির যে এই পার্সেন্টেজটা সেটা হয়ে থাকে 25 থেকে 35%-এর ভিতরে আমরা টেস্টটা সম্পন্ন করি। 25 থেকে শুরু করি, যদি আস্তে আস্তে আমাদের রিকোয়ার্ড ডাটাটা না পাই তখন আস্তে আস্তে 1% বাড়াইতে আমরা সর্বোচ্চ 35% পর্যন্ত যাইতে পারি। এরপর আসে ইনিশিয়াল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, অর্থাৎ ওপিসি সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট। ইনিশিয়াল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইজ 30 মিনিট, আর পিসি মানে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের ক্ষেত্রে এটা 45 মিনিট। সাতাশ নাম্বার, দ্য ইনার্ট mineral material used for the manufacture of mortars and concrete is aggregate. The inert mineral material used for the manufacture of mortars and concrete is aggregate. 28 number, the reinforcement concrete, the aggregate used is sand, তারপর crushed rock, gravel. For reinforced concrete আমরা aggregate হিসেবে কি ইউজ করি? আরসিসি কাস্টিং এ অ্যাগ্রিগেট হিসেবে আমরা স্যান্ডের স্টোন ইউজ করতে পারি, স্যান্ডস্টোন ইউজ করতে পারি, ক্রাস্ট রক ইউজ করতে পারি, তারপর হচ্ছে গ্রাভেল ইউজ করতে পারি। তাহলে আনসার হবে অল অফ দিস। 29 নাম্বার, ফর দ্য ম্যানুফ্যাকচার অফ কনক্রিট অফ লো ডেন্সিটি দ্য অ্যাগ্রিগেট ইউজড ফার্নেস ক্লিঙ্কার, সডাস্ট, কক ব্যারেজ। অর্থাৎ লো ডেন্সিটির কনক্রিটের জন্য আমরা যে কি অ্যাজ এ অ্যাগ্রিগেট হিসেবে কি ইউজ করতে পারি, এখানে আনসার হবে অল অফ দিস। লো ডেন্সিটির কনক্রিট মেকিংয়ে আমরা অ্যাগ্রিগেট হিসেবে সডাস্ট, ফার্নেস ক্লিঙ্কার এবং কক ব্যারেজ ইউজ করতে পারি। 30 নাম্বার, দ্য ম্যাটেরিয়াল হ্যাভিং পার্টিকেল সাইজ বেরিং ফ্রম 0.002 to 0.06 মিলিমিটার ইজ টার্মড অ্যাজ সিল্ট। সিল্টের সাইজ কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল হ্যাভিং পার্টিকেল সাইজ বেরিং 0.002 to 0.06 মিলিমিটার ইজ টার্মড অ্যাজ সিল্ট। পরের প্রশ্ন, অ্যান অ্যাগ্রিগেট ইজ সেড টু বি অ্যাগ্রিগেট ইফ ইটস সাইজ ইজ মোর দ্যান 75 মিলিমিটার। এটা তার মানে কি বোঝাচ্ছে? 75 মিলিমিটার চেয়ে যে সাইজ যদি বড় হয়, কোনো অ্যাগ্রিগেটের সাইজ যদি 75 মিলিমিটারের চেয়ে বড় হয়, সেটাকে আমরা সাইক্লোপিয়ান অ্যাগ্রিগেট বলে থাকি।
আমরা জানি কোর্স অ্যাগ্রিগেটের সাইজ হচ্ছে আমাদের সর্বোচ্চ 75 মিলিমিটার, আর ফাইন অ্যাগ্রিগেটের সাইজ সর্বোচ্চ 4.75, অর্থাৎ যেটা লোয়েস্ট কোর্স অ্যাগ্রিগেটের যেটা লোয়েস্ট সাইজ 4.75, সেটা ফাইন অ্যাগ্রিগেটের হাইয়েস্ট সাইজ 4.75 মিলিমিটার। আর যদি আমাদের কোর্স অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ 75-এর উপরে যায়, সেটার আমরা বলতেছি সাইক্লোপিয়ান অ্যাগ্রিগেট। এরপরে দেখতে পাচ্ছি দ্য ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ অফ দ্য কোর্স অ্যাগ্রিগেট, এই যে একটু আগে বললাম, দ্য ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট ইজ 75 মিলিমিটার। এরপর দ্য ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ অফ ফাইন অ্যাগ্রিগেট ইজ 4.75 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ফাইন অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4.75 মিলিমিটার, যেটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের মিনিমাম সাইজ। এরপর আমরা দেখব 34 নম্বর কোয়েশ্চেন। দ্য মিনিমাম পার্টিকেল সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট ইজ, এই যে মানে কোর্স অ্যাগ্রিগেটের মিনিমাম সাইজটা হচ্ছে 4.75 মিলিমিটার, যেটা ফাইন অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। দ্য মিনিমাম পার্টিকেল সাইজ অফ ফাইন অ্যাগ্রিগেট ইজ 0.075, অর্থাৎ 200 নম্বর আমরা যে এফএম এর ম্যাথ করার সময় দেখি যে 200 নম্বর সিপ যেটাকে বলি আমরা, সেটার সাইজ হচ্ছে 0.075 মিলিমিটার। দ্য মিনিমাম পার্টিকেল সাইজ অফ দ্য ফাইন অ্যাগ্রিগেট ইজ 0.075 millimeter. The aggregate of shape have minimum dash shape have minimum voids. কোন শেপের অ্যাগ্রিগেট আসলে আমরা কাস্টিং এর সময় ভয়েড কম হয়, সেটা হচ্ছে আনসার হচ্ছে রাউন্ডেড। দ্য অ্যাগ্রিগেট অফ রাউন্ডেড শেপ অ্যাগ্রিগেট হ্যাভ মিনিমাম ভয়েডস। সবচেয়ে বেশি ভয়েডস হয় কোনটাতে, যে দ্য অ্যাগ্রিগেট অফ অ্যাঙ্গুলার শেপ হ্যাভ ম্যাক্সিমাম ভয়েড। যদি আমাদের অ্যাগ্রিগেটের শেপটা যদি রাউন্ডেড হয়, তাহলে আমাদের ভয়েডটা হবে মিনিমাম, আর যদি অ্যাঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের ভয়েডের পরিমাণ বেড়ে যায়, ম্যাক্সিমাম ভয়েড হয়ে থাকে। 38 নাম্বার। The sum of percentage of all deleterious material in the aggregate shall not exceed 5%, অর্থাৎ অ্যাগ্রিগেটে যে আমাদের অনেক সময় ডাস্ট থাকে, বিভিন্ন কিছু মিক্সচার থাকে, সেগুলো মানে পার্সেন্টেজ 5%-এর বেশি হওয়া উচিত না, সেক্ষেত্রে আমাদের কনক্রিটের স্ট্রেংথটা অনেক কমে যাবে। The sum of percentage of all deleterious material in the aggregate shall not exceed 5%. 39. The resistance of an aggregate to compressive force is known as crushing value. আমরা পড়ছি যে ক্রাশিং ভ্যালু, একটা অ্যাগ্রিগেটের ক্রাশিং ভ্যালুটা কি? দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান অ্যাগ্রিগেট টু কম্প্রেসিভ ফোর্স রেসিস্ট করার যে ক্যাপাসিটি, সেটাই বলা হচ্ছে ক্রাশিং ভ্যালু, একটা অ্যাগ্রিগেটের ক্রাশিং ভ্যালু। দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান অ্যাগ্রিগেট টু ওয়্যার ইজ নোন অ্যাজ অ্যাব্রেশন ভ্যালু। আমরা অ্যাব্রেশন ভ্যালু টেস্ট করছি অ্যাগ্রিগেটের, একটা যে ইয়ার মধ্যে স্টোন চিপস অথবা ব্রিক চিপস সাথে কিছু মেটালের বল একসাথে রাউন্ডেড হইতে থাকে, অনেকক্ষণ ধরে ঘূর্ণমান অবস্থায় থেকে থাকে, ওইখান থেকে আমরা পার্সেন্টেজ বের করি যে আসলে কি পরিমাণ ওই অ্যাগ্রিগেটটা কি পরিমাণ ভাঙছে। অর্থাৎ এই যে দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান অ্যাগ্রিগেট টু ওয়্যার, মানে ভাঙার যে রেসিস্ট্যান্সটা, সেটাই আমরা ওই অ্যাব্রেশন ভ্যালু হিসেবে ডেনোট করি। দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান অ্যাগ্রিগেট টু ওয়্যার ইজ নোন অ্যাজ অ্যাব্রেশন ভ্যালু। 41. The resistance of an aggregate to the effect of hydration of cement and weather is called the soundness. The resistance of an aggregate to the effect of hydration of cement, সিমেন্টের হাইড্রেশন এবং ওয়েদার ইফেক্ট রেসিস্ট করার যে ক্যাপাসিটি অ্যাগ্রিগেটের, সেটাই আমরা সাউন্ডনেস টেস্টের মাধ্যমে পেয়ে থাকি। দ্য রেসিস্ট্যান্স অফ অ্যান অ্যাগ্রিগেট টু দ্য ইফেক্ট অফ হাইড্রেশন অফ সিমেন্ট অ্যান্ড ওয়েদার ইজ কল্ড সাউন্ডনেস। 42. With the moisture content of 5 to 10% by weight, the bulking of sand is increased by 50%. অর্থাৎ দ্য ময়েশ্চার কন্টেন্ট যদি 5 থেকে 10% বেড়ে যায়, তখন বাল্কিং অফ স্যান্ড প্রায় 50%-এর মতো বেড়ে যায়। 43. When the sand is fully saturated, যখন স্যান্ড ফুললি স্যাচুরেটেড হয়, ইটস ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ ড্রাই অ্যান্ড লুজ স্যান্ড।
when the sand is fully saturated, its volume is equal to the volume of dry and loose sand. 45. The ratio of the volume of moist sand and to the volume of dry sand is known as bulking factor. The ratio of volume of moist sand to the volume of dry sand, moist sand এবং dry sand-এর ভলিউম, স্যান্ডের ভলিউমের যে রেশিও সেটা আমরা বাল্কিং ফ্যাক্টর হিসেবে জানি। তাহলে বাল্কিং ফ্যাক্টরটা কি? দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ময়েস্ট স্যান্ড অ্যান্ড ভলিউম অফ দ্য ড্রাই স্যান্ড। আমরা পার্ট 1 আজকে এতটুকুই দেখব। আমরা পরবর্তী এমসিকিউগুলো পার্ট 2-তে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা যে এইভাবে এই কোয়েশ্চেনগুলো, এমসিকিউ কোয়েশ্চেনগুলো দেখানোর ট্রাই করব, খুরমির যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো প্রকার সমস্যা থাকলে বা আমার এইখানে কোনো সলিউশনে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।